বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার, মা কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আয়ুষ্মান ভারতে আমরা অনেকেই ফর্ম ফিল আপ করছেন এবং আশাকর্মীরাও বাড়িতে বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করছেন। আজ আমরা দেখব আয়ুষ্মান ভারতের এএওয়াই, পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ড যাদের আছে তাদের বাড়িতে আশাকর্মীরা তাদের বাড়িতে যাচ্ছেন এবং ফর্ম ফিল আপ করছেন। সেই ফর্মটা ফিল আপ করার সময় জনগণ কী কী ডকুমেন্ট দেবেন এবং ওই ফর্মে যখন ফিল আপ করছেন তখন আপনারা দেখে নেবেন যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ হচ্ছে কি না। কারণ ঠিকঠাক করে ফর্ম ফিল আপ না হলে ফর্মটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে ওই ফর্মে কোন জিনিসগুলো ভুল করা যাবে না একদমভাবেই, সেটা আপনারা দেখে নেবেন। আর আশাকর্মীরা আপনাদের কাছ থেকে কী কী কাগজপত্র দেখতে পারেন, কী কী কাগজপত্র নিতে পারেন আপনাদের কাছ থেকে, এবং আশাকর্মীরা যাওয়ার আগে আপনারা কী কী তথ্য আপনাদের কাছে রাখবেন, এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আয়ুষ্মান ভারতের ফর্মটা কোথায় পাওয়া যাবে, এইসব নিয়ে আমরা আজকে এখানে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে যখন আশাকর্মীরা আপনাদের বাড়িতে যাবেন তখন কোন কোন কাগজপত্র আপনাদেরকে দেখাতে হবে। প্রথমে দেখুন আপনাদের কাছে যে আধার কার্ড, সেই আধার কার্ডটা অবশ্যই দেখাতে হবে, সেটা হচ্ছে আসল। এবং অবশ্যই আধার কার্ডটার আপডেট দেবেন। আপডেট বলতে কীরকম, অনেকেই হয়তো নাম বা বয়স কিছু চেঞ্জ করেছেন, পুরনো আধারটা কিন্তু ওনাদেরকে দেখাবেন না। নতুন যদি কারেকশন কিছু করে থাকেন, নতুন যে আধারটা আছে, কারেকশন হয়ে যে আধারটা পেয়েছেন সেই আধারটাই কিন্তু ওনাদেরকে দেখাবেন। না হলে পরে আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার সময় তখন কিন্তু ইকেওয়াইসি যেটা হবে সেখানে কিন্তু মিলবে না, ঠিক আছে? তখন আপনার কার্ড পেতে সমস্যা হবে। তার জন্য অবশ্যই আপডেটেড আধার কার্ডটা দেখাবেন। যদি কিছু কারেকশন হয়ে থাকে সেই কারেকশন হওয়ার পর যে আধার কার্ডটা পাবেন সেটা দেখাবেন। এরপরে দেখাবেন আপনার ভোটার কার্ড, ভোটার কার্ডের আসলটা দেখাবেন, এবং ভোটার স্লিপ যে ভোট দিয়েছেন সেই ভোটার স্লিপটা দেবেন, এবং রেশন কার্ড, রেশন কার্ডের অরিজিনালটা দেখাবেন। এছাড়াও প্যান কার্ডের অরিজিনালটা দেখাবেন যদি প্যান কার্ড থাকে সেক্ষেত্রে, এবং স্বাস্থ্যসাথী কার্ডের আসল, যদি পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড থাকে তবেই দেখাবেন। এবং কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে না, অনেকেই হয়তো কোশ্চেন আছে এইগুলো লাগবে কি না, অনেকেই মনে সন্দেহ আছে যে আমাদের এই সব সার্টিফিকেটগুলো লাগতে পারে, এগুলো জোগাড় করে রাখি, কিন্তু এগুলো প্রয়োজন নেই। আমি যেগুলো বললাম আগে সেগুলোই কিন্তু প্রয়োজন। এছাড়াও যেগুলো একদমই লাগবে না সেটা হচ্ছে আপনার জমির পর্চা বা দলিল, এই ধরনের কোনো তথ্য নেওয়া হবে না আপনার কাছ থেকে। এবং কোনো ইনকাম সার্টিফিকেট, ওখানে একটা কথা বলা আছে 8 লাখের বেশি ইনকাম হলে সেক্ষেত্রে বাতিল বলে গণ্য হবে। এই যে কথাটা বলা আছে এর জন্য কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে না। এরপর কোন কোন কাগজপত্র আশা কর্মীরা আপনাদের কাছে নিতে পারেন প্রয়োজনের ভিত্তিতে। সবার ক্ষেত্রে যে একই রকম ডকুমেন্ট লাগবে তাও না হতে পারে, ঠিক আছে? সেরকম যার যেমন প্রয়োজন তার কাছে সেরকম নিতে পারেন। তো আপনারা সেই জন্য আগে থেকে রেডি রাখবেন, কারণ ওনারা গিয়ে বেশি দিন সময় দিতে পারবেন না, সময় খুব কম। সেই জন্য আপনারা সমস্ত এই তথ্যগুলো কিন্তু আগে থেকেই রেখে দেবেন, এবং এই কাগজপত্রগুলো রেখে দেবেন যেন ওনারা গিয়ে তাড়াতাড়ি নিতে পারেন। সেজন্য আপনারা কী করবেন, প্রথমেই যে আধার কার্ডের প্রতিলিপি বা জেরক্স, আধার কার্ডের জেরক্স রাখবেন, যেটা বললাম অবশ্যই আপডেটেড আধার কার্ড তার জেরক্সটা রাখবেন। ভোটার কার্ড তার জেরক্স রাখবেন, রেশন কার্ডের জেরক্স রাখবেন, প্যান কার্ডের জেরক্স রাখবেন, এবং স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স রাখবেন। প্রত্যেকটা জেরক্স করে রাখবেন, এবং নিজে একটা যার যেটা ডকুমেন্ট তিনি সেটা সই করে রাখবেন, বা সই করতে না পারলে সেক্ষেত্রে উনি টিপসই দিয়ে রাখবেন। এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য যেটা ডকুমেন্ট নয় কিন্তু আপনার কাছে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু লিখে রাখবেন। সেটা আপনারা কি করে দেখতে পাবেন, আমার চ্যানেলে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা থেকে আপনারা প্রত্যেকেই সংগ্রহ করতে পারেন যে আপনার মোবাইলে আধারের সঙ্গে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। যদি কোনো ক্ষেত্রে পুরনো আধার নাম্বার লিঙ্ক হয়ে থাকে, যে যে ফোন নাম্বারটা আপনার কাছে এখন নেই, ইমিডিয়েট নতুন একটা ফোন নাম্বার নিয়ে লিখে রাখবেন, এবং সেই নাম্বারটাকে ইমিডিয়েট এই কয়েকদিনের মধ্যে আপনারা সেটাকে নতুন নাম্বারটা লিঙ্ক করিয়ে আনবেন। না হলে কিন্তু ইকেওয়াইসিতে আপনারা আটকে যাবেন। ইকেওয়াইসির সময় ওই আধার লিঙ্ক মোবাইল নাম্বারেই ওটিপি যাবে। এবং প্রত্যেকটা ভোটার অনুসারে আপনাদের বিধানসভার নাম, বুথ, সিরিয়াল নাম্বার এবং নাম্বার, যাদের ক্ষেত্রে এই যে ভোটার স্লিপ বললাম, ভোটার স্লিপের কথা আগে, ওই ভোটার স্লিপে যাদের যাদের ক্ষেত্রে হারিয়ে ফেলেছেন, লেখা নেই, তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। তো সেই জন্য আপনারা এটাকে সংগ্রহ করে রাখবেন, সেটা আপনারা অনলাইনে দেখতে পাবেন। এই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে, এবং আমার ডেসক্রিপশনে এই দুটো লিঙ্ক দেওয়া আছে। আধার কার্ডের সাথে কী করে মোবাইল নাম্বার লিঙ্ক হয়,
এবং ভোটার কার্ডে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার কী করে দেখবেন, এই দুটো ভিডিও আপনারা দেখে নেবেন। আবার নিজে থেকেই বাড়ি থেকে আগে থেকে সংগ্রহ করে রাখবেন। এর পরের যে প্রশ্নটা, যে পরে অনেকেই সন্দেহ করছেন, অনেকে হয়তো বাড়িতে ফর্ম পৌঁছায়নি এখনও, সবার বাড়িতে একসঙ্গে ফর্ম পৌঁছানো সম্ভব নয়। তো তখন আশা দিদিরা হয়তো কারো পরে বা কারো আগে যাবেন, এ নিয়ে কোনো বিচলিত হওয়ার প্রয়োজন নেই। সবারই যারা কার্ড আছেন তাদের বাড়িতে পৌঁছাবে, যাদের বাড়িতে AAY, PHH এবং SPHH কার্ড আছে। অনেকেই সন্দেহ আছেন যারা হয়তো সদ্য বিবাহিত হয়েছেন, রেশন কার্ড ট্রান্সফার হয়নি এখনও, ওনারা ভাবছেন যে শ্বশুর বাড়িতে ফর্মটা আসবে না বাপের বাড়িতে আসবে। তো তখন সেক্ষেত্রে বলা হচ্ছে যে রেশন কার্ডের যে ঠিকানাটা, আপনার যে রেশন কার্ডের যে ঠিকানাটা আছে সেই ঠিকানায় কিন্তু আপনার আশাকর্মীরা ফর্মটা নিয়ে যাবেন এবং সেখান থেকেই ফর্ম ফিল আপ করবেন। আপনি ওখানেই ফর্ম ফিল আপ করুন। এই অপশানগুলো, নতুন নাম ঢোকানো, চেঞ্জ করা, এগুলো পরে দেওয়া হবে। তো সেই কারণে এগুলো কখনো চেঞ্জ করবে না, তাতে সমস্যা হতে পারে। তো যে ঠিকানায় এখন ফর্ম যাচ্ছে আপনারা সেই ঠিকানাতেই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। এরপরে আসি যেটা আমাদের মেন জায়গা, যে কোন জিনিসটা করলে আমাদের এই ফর্মটা বাতিল হতে পারে। বাতিলের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু বলা আছে এখানে, কোন কোন জায়গায় হবে। তো সেটা আমরা দেখে দিয়ে একবার আলোচনা করে নিই। এই যে পার্টটা, এটা আপনারা জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের কাছে, ভালো করে ভেঙে এখানে বোঝাচ্ছি, এই পার্টটাই বোঝাচ্ছি। এই লেখাটা একবার ভালো করে পড়ে নেবেন, এই লেখাটা একবার পড়ে দিই একবার। এখানে বলা হচ্ছে যে ফাউন্ড ইন ASD লিস্ট এবং SIR/WBA 2026 পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেট এবং ট্রাইব্যুনাল এবং CA পেন্ডিং অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই দুটি যে আছে SIR এবং SD লিস্ট, এই দুটি ক্রাইটেরিয়া ছাড়া অন্য কোনো এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে যদি ইয়েস থাকে তাহলে আবেদনকারী ফর্ম নট এলিজিবল বলে গণ্য হবে, মানে অযোগ্য বলে গণ্য হবে। ঠিক আছে, যদি এই দুটোতে যদি বাদ দিয়ে বাকি যে কোনো একটাতে যদি আপনার ইয়েস থাকে তাহলে কিন্তু ফর্মটা বাতিল হবে। সেটা পরে ভেঙে বোঝাচ্ছি আপনাদের কাছে। এবং আরেকটা বলা আছে কি, যদি ASD লিস্ট বা SIR এর ক্ষেত্রে ইয়েস থাকে কিন্তু পেন্ডিং আন্ডার ট্রাইব্যুনালে এবং পেন্ডিং CSS এ, এই দুটির মধ্যে যে কোনো একটিতে ইয়েস থাকে তাহলে তুমি কিন্তু যোগ্য বলে গণ্য হবেন। এবং দ্বিতীয় হচ্ছে যে পার্সন ডিজিজ এবং যদি পার্মানেন্টলি শিফটেড, মানে যদি ব্যক্তিরা মারা যান বা অন্য কোথাও শিফটিং হয়ে যান পার্মানেন্টলি হিসাবে, তাহলে কিন্তু ওনার নামটা বাতিল হবে এবং উনি অযোগ্য বলে গণ্য হবেন। তো আমরা এটাকে ভেঙে বুঝে নিই একটুখানি, যে জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, যেক্ষেত্রে আশাদিদিরাও কোনোভাবে এই জায়গাটা ভুল করা যাবে না এবং সাধারণ মানুষও এই জায়গাটা দেখে নেবেন ভালো করে, কারণ এইটার বেসিসেই ফর্ম কিন্তু আপনার যোগ্য এবং অযোগ্য বলে বিবেচিত হবে। এই দেখুন, আপনাদের যে ফর্মটা যাবে সেই ফর্মটার পিছন দিকে এই পেজটা থাকবে। এই পেজটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট পেজ। এখানে দেখুন দেওয়া আছে আপনার বাতিল করার মাপকাঠি, মানে এই মাপকাঠি বেসিসেই কিন্তু আপনার ফর্মটা আপনি যোগ্য বা অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। ঠিক আছে, এছাড়া আর কোনো ক্রাইটেরিয়া নেই যেটা দিয়ে আপনাকে এখনো পর্যন্ত কিছু হয়নি, বলা হয়নি যে এই কারণে বাদ হতে পারে। তো আমরা এই পার্টটাই বুঝে নেব কোনটা হ্যাঁ না হলে কোনটা বাতিল হতে পারে। তো ফর্মটা যখন ফিল আপ হবে প্রথমেই দেখুন দেওয়া আছে আমার যেগুলো, দেখুন এই 4টে গেরুয়া কালার করা আছে, 1, 2, 6 আর 7, এই 4টে গেরুয়া কালার করা আছে, 1, 2, 6, 7। এই 4টের মধ্যে যে কোনো একটা যদি হ্যাঁ হয়ে যায়, এই 4টের মধ্যে যে কোনো একটা যদি হ্যাঁ হয়ে যায় তাহলে কিন্তু ফর্মটা বাতিল হবে। সেই 4টে কি? পরিবারে বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে, যদি হ্যাঁ হয় তাহলে বাদ যাবে। পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান যদি করা থাকেন, যদি হ্যাঁ হয় তাহলে বাদ যাবে। এবং অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে যদি হয় সেক্ষেত্রে বাদ যাবে। আর ব্যক্তি জীবিত নন বা অস্থায়ী স্থানান্তরিত হয়েছেন সেক্ষেত্রে উনি বাদ যাবেন। তার মধ্যে তাহলে ফর্মে প্রথমেই এই 4টে জায়গা দেখে নিতে হবে এর মধ্যে কোনোটা হ্যাঁ আছে কি না। যদি হ্যাঁ হয় তাহলে কিন্তু উনি এই প্রকল্পের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। এর পরের আমরা পার্টটা দেখব। দেখুন আমার এই 4টে পার্ট যদি হ্যাঁ থাকে, যেটা বললাম আবার রিপিট করছি, এই 4টের মধ্যে যে কোনো একটা হ্যাঁ হলেই কিন্তু ফর্মটা বাতিল বা উনি অযোগ্য, যেটা বলছি আমরা বাতিল বলতে এখানে উনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। তো আমরা নেক্সট পার্টে যাব। দ্বিতীয় হচ্ছে কি, যদি এইগুলোতে না থাকে, দেখা গেল ওনার 8 লক্ষ টাকা বেশি ইনকাম নয়, পরিবারের সদস্য ট্যাক্স দেন না, উনি অন্নপূর্ণা যোজনার নাম বাতিল যায়নি এবং উনি জীবিত নন বা স্থানান্তরিত হয়েছেন এরকমও নয়,
না। যদি এই চারটেতে আপনার টিক থাকে, ম্যাক্সিমাম জনেরই এই চারটেতেই টিক থাকবে, সেক্ষেত্রে তখন আমার নেক্সট কন্ডিশন কি হবে, এখানে দেখব এসআইআর এ WBL তে ওনার নাম বাদ গেছে কিনা। ঠিক আছে, যদি নাম বাদ গিয়ে থাকে এখানে, যদি এটার মধ্যে হ্যাঁ হয়, তখন আমাকে দেখতে হবে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে, এবং ওনার এসআইআর এ আপিল করেননি, ট্রাইব্যুনালে আপিল করেননি, বা সিএতে ওনার কোনো অ্যাপ্লিকেশন করা নেই, তাহলে কিন্তু ফর্মটা বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু ফর্মটা অযোগ্য হবে। এই কন্ডিশনে যখন থাকবে তখন কিন্তু অযোগ্য। উনি এইগুলোতে না করেছেন, কিন্তু এসআইআর এ ট্রাইব্যুনালে যে অ্যাপিল সেটা করেননি, এবং সিএতে ওনার এখনও অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই, তাহলে কিন্তু উনি অযোগ্য হয়ে যাবেন। এই একটা কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে যে দ্বিতীয় কন্ডিশন, এরপরে যদি এরকম কন্ডিশন থাকে উনি ওনার নামটা বাদ গেছে, ঠিক এরকম কন্ডিশন ওনার নামটা বাদ গেছে, কিন্তু এসআইআর এ বা সিএতে যে কোনো একটাতে যদি উনি ইয়েস করে থাকেন, তাহলে কিন্তু উনি যোগ্য হিসেবে বিবেচিত হবেন, তাহলে উনি কিন্তু যোগ্য হয়ে যাবেন। এই কন্ডিশন যখন থাকবে তাহলে আমরা দেখব এরকম যদি সবগুলোতে না থাকে তার মানে উনি যোগ্য, কিন্তু যদি এসআইআর এ বাদ গিয়ে থাকে এবং উনি যদি এসআইআর এ অ্যাপিল করে থাকেন ট্রাইব্যুনালে, তাহলে কিন্তু উনি যোগ্য। বা দেখা যাচ্ছে উনি সিএতে করেছেন, সিএতে যে কোনো একটাতে, ধরুন এটাতে মুছে দিলাম, উনি সিএতে অ্যাপ্লাই করেছেন, পেন্ডিং আছে, সেক্ষেত্রে কিন্তু উনি যোগ্য। তাহলে এই দুটি কন্ডিশনে কিন্তু যোগ্য হচ্ছে। ঠিক আছে, এটাতেও টিক হলে যোগ্য, আর এটাতেও টিক হলে যোগ্য, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটাতেই কিন্তু হলে যোগ্য হবে। এক্ষেত্রে উনি হতে পারেন, যেখানে এক্ষেত্রে না হতে পারে। ঠিক আছে, এটা না, এটা হ্যাঁ হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে যোগ্যের জায়গা। আর একটা কন্ডিশন কি হতে পারে, ম্যাক্সিমাম লোকের কি হতে পারে, আপনার এই সবগুলোই না। ঠিক আছে, ওনার এসআইআর বাদ যায়নি, বেশিরভাগ লোকের এই যে একটা, এনারা কিন্তু পুরোটা যোগ্য হবেন। যাদের ক্ষেত্রে সবগুলো না হবে ওরা কিন্তু যোগ্য হবেন। ঠিক আছে, মানে ওনার এসআইআর নাম বাদ যায়নি। একটা জিনিস বলে রাখি, কোনো জায়গা, এই যে জায়গাটা আছে এই জায়গাটা ফাঁকা রাখা যাবে না, এই ঘরগুলো কোনো একটাও ফাঁকা রাখা যাবে না। একটা বলতে কি, এখানে না হয় হ্যাঁতে টিক হবে কিংবা নাতে হবে। অনেকেই কনফিউশন আছে, ছেলেরা তো অন্নপূর্ণা ভাণ্ডার পান না, তাহলে ওনার ক্ষেত্রে কি ফাঁকা রাখবো, ব্যাপারটা তা নয়। উনি এখানে নাতে ক্লিক করবেন। ঠিক আছে, অনেকের দিকে হচ্ছে আমার তো, আমি তো ভোট দিয়েছি, আমার তো এসডি লিস্টের মধ্যে আমার তো নাম নেই, তাহলে আমি কি করব, আমি তো ভোট দিয়েছি, আমি হ্যাঁ না কেন লিখতে যাব। ব্যাপারটা তা নয়, ওই ক্ষেত্রে উনি নাতে টিক দেবেন। এখানে কিন্তু প্রত্যেকটা হয় হ্যাঁ কিংবা নাতে কিন্তু টিক থাকতেই হবে। বোঝা গেছে? তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যার বেসিসে পুরো ফর্মটা বাতিল হবে বা উম, যোগ্য বা অযোগ্য বলে বিবেচিত হবে, এই জায়গাটা কিন্তু পুরো ফর্মটার উপর দাঁড়িয়ে আছে। এবং এই জায়গাটা যেটা মেন কথা বলার, এই জায়গাটা কেউ, যে আমি যোগ্য নয় অথচ আমি মিথ্যে কথা বলে আমি একটা তথ্য দিয়ে দিলাম, এটা কিন্তু কেউ করবেন না। ভুল করেও কেউ কিন্তু কোনো ভুল তথ্য দেবেন না। অনেকে হয়তো 8 লক্ষ টাকা বেশি ইনকাম, কারণ সমস্ত তথ্যই কিন্তু আছে, এখন সমস্তটাই ইন্টারনেটের এবং ডাটা সংগ্রহের তথ্যর উপর বেসিসে সব কিছু হয়। তো আপনি মিথ্যা তথ্য দিয়ে কোনোভাবেই কিছু করতে পারবেন না, সেই জন্য মিথ্যা তথ্য কেউ দেবেন না। সত্য তথ্য দিচ্ছেন, তার একটা ডিক্লারেশন কিন্তু আপনি এখানে দেবেন, এখানে টিক দিতে হবে এই ঘরটাতে। টিক দিয়ে তারপর আপনি এখানে সই করছেন। আপনার এই ডিক্লারেশনের বেসিসেই কিন্তু সমস্ত কাজ হচ্ছে, সেই জন্য আপনি এই ডিক্লারেশনটা কখনোই ভুল তথ্য দেবেন না। এখানে সই করবেন, যদি কেউ সই করতে না পারেন এখানে আঙুলের ছাপ দেবেন অবশ্যই। বিনা সইয়ে কখনো কোনো ফর্ম সাবমিট হবে না, এবং বিনা ফর্মটা কিন্তু বাতিল বলে যোগ্য হয়ে যাবে। অতএব আপনারা প্রত্যেকে কিন্তু সই করবেন এবং টিপসইও দেবেন, যদি স্বাক্ষর করতে না পারেন সেক্ষেত্রে। তো এই জায়গাটাই বলার ছিল, এটা খুবই, মানে আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা আশা দিদিরাও দেখে নেবেন, দরকার হলে প্রয়োজনে ভিডিওটা 2 বার 3 বার করে দেখে এই জায়গাটা বুঝে নেবেন। এক্ষেত্রে
যদি কোথাও সমস্যা হয় আপনার সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে কথা বলবেন। সকলকেই ধন্যবাদ। সকলকে অনুরোধ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করুন যাতে সকলেই এই সুবিধাটা পেতে পারেন। সঠিকভাবে তথ্য দেবেন এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। যিনি জনগণ ওনাদেরও কর্তব্য যে কীভাবে ফর্মটা ফিল আপ হচ্ছে, কারণ আপনি সই করছেন পুরো ফর্মটার মধ্যে, পুরো দায়িত্ব কিন্তু আপনার। সেই জন্য আপনি ফর্মটাকে খুব ভালো করে দেখে নেবেন সব জায়গায় সব সঠিক ফর্ম ফিল আপ হলো কি না। এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব। প্রয়োজনে আপনারা এর কপি একটা নিজেরা মোবাইলে ফটো তুলে নিতে পারেন ফর্মটা সই করার পর, যাতে আপনারা দেখতে পারেন যে এবং আশায়ীরা যে ফর্মটা ফিল আপ করবেন তার একটা নিচে একটা চিরকুট আপনাকে কেটে দিয়ে দেবেন ওনারা সই করে। সেই চিরকুটটা রাখবেন, পরবর্তীকালে ওটার আপনাদের হয়তো স্ট্যাটাস সার্চ করার জন্য কাজে লাগতে পারে। সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে আমার যে নতুন নতুন যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি ভালো লেগে থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন একটা। সকলকে ধন্যবাদ।